হ্যালো জিহাদ। হ্যাঁ মম, বলো। ওপাশ থেকে জেসমিন চৌধুরী অস্থির হয়ে বলেন, জেহেরের কি যেন হয়েছে। সন্ধ্যা থেকে ভাঙচুর করছিল পুরো ঘরটায়, এখন মাথা চেপে বসে আছে আর জোরে জোরে চিৎকার করছে। জিহাদ বিরক্তি নিয়ে বলো, রেগে আছে তো তাই এমন করছে। তুমি তো জানোই মম, ভাই রেগে গেলে ঠিক থাকে না। আমার এমন কিছু মনে হয় না, মাথা চেপে চিৎকার করছে, মনে হচ্ছে ওর মাথায় খুব যন্ত্রণা হচ্ছে। জেসমিন চৌধুরী এই কথাটি শোনার পর জিহাদের টনক নড়ল যে জেহের গতকাল আর আজ ওষুধ নেয়নি। জেহেরকে তার অজান্তে ওষুধ দেওয়া হয় বিধায় জেহের তার অসুস্থতা সম্পর্কে অবগত নয়। জিহাদ গাড়ি নিয়ে দ্রুত চলল চৌধুরী ম্যানশনে। কিছুক্ষণ বাদে জিহাদ পৌঁছে গেল বাড়িতে। জেহেরের রুমের দরজার সামনে জেবা আর পরিচারিকাগণ দাঁড়িয়ে আছে। ভেতরে আফজাল চৌধুরী আর জেসমিন চৌধুরী আছেন। তবে জেহেরের সামনে আসার সাহস পাচ্ছে না। জেহেরকে এ অবস্থায় দেখে জেসমিন চৌধুরীর বুক ফেটে যাচ্ছে। নিঃশব্দে কাঁদছেন তিনি। জিহাদ গিয়ে জেসমিন চৌধুরী আর আফজাল চৌধুরীকে বেরিয়ে যেতে বলে, বাহিরের সকলকেও বেরিয়ে যেতে বলে। সকলে বেরিয়ে গেলে জিহাদ কিছুক্ষণ বুড়ুকুটি করে তাকিয়ে থাকে জেহেরের দিকে। জেহের মাথা চেপে ধরে বিড়বিড় করছে। জিহাদ গিয়ে জেহেরের সামনে দাঁড়ালো। জেহেরের মাথায় হাত দিয়ে বলো, ভাই মাথা কি বেশি যন্ত্রণা করছে? জেহের বিরক্তি নিয়ে ঝটকা দিয়ে জিহাদের হাত সরিয়ে দিল। কিছুই বলছে না সে। তার মাথা প্রচণ্ড যন্ত্রণা করছে, মনে হচ্ছে ভেতরে কেউ জোরে জোরে হাতুড়ি পেটাচ্ছে। উফ, মাথাটা যদি কেটে ফেলা যেত। তার মাঝে জিহাদ অগোচরে জেহেরকে ইঞ্জেকশন পুশ করে দিল। কিছুক্ষণ বাদেই জেহের মাথা থেকে হাত নামালো। ব্যথা পুরোপুরি গায়েব যেন, হালকা লাগছে খুব। জিহাদ চিন্তিত কণ্ঠে বলো, মাথা ব্যথা কমেছে ভাই? জেহের চোখ বন্ধ থেকে মাথা নাড়ালো। ইশারায় জিহাদকে ঘর ছেড়ে চলে যেতে বলো। জিহাদ চলে গেলে জেহের বিছানায় গায়ে এলিয়ে দেয়। জিহাদ বাহিরে আসতে জেসমিন চৌধুরী তড়িঘড়ি করে আসলেন। কি হয়েছে জেহেরের? এখন ঠিক আছে তো? বল জিহাদ। জিহাদ এক পলক মায়ের দিকে তাকিয়ে মাথা দুলালো। কাল আর আজ ওষুধ দেওয়া হয়নি ভাইকে, আর আমিও ভুলে গিয়েছিলাম। তারই ইফেক্ট পড়ছিল। এখন ঘুমাচ্ছে। স্বস্তির নিঃশ্বাস ফেলল জেসমিন চৌধুরী। জেহেরের দরজার সামনে গিয়ে জেহেরকে একবার দেখে নিজ রুমে পা বাড়ালো। মায়ের ছলছল করা চোখ জিহাদের নজর এড়ালো না। জিহাদের চোখেও হঠাৎ করে অশ্রুকণা এসে ভিড় জমালো। নিচে পড়ার আগেই হাতের উল্টো পিঠ দ্বারা থামিয়ে দিল জিহাদ। খটখট শব্দের তীব্রতা বৃদ্ধি পাওয়াতে ইনশিতার কাঁচা ঘুম ভেঙে যায়। উঠে বসে আগে নিজের অবস্থান বোঝার চেষ্টা করল সে। ঘড়ির কাঁটায় চোখ পড়তেই ঘড়ি টিকটিক করে জানান দিচ্ছে রাত 12টা বাজে। একটু আগেই না সে ঘুমালো, আর এত তাড়াতাড়ি 12টাও বেজে গেল। অদ্ভুত ভাবনার জাল ছিল দ্বিতীয়বার খটখটানির আওয়াজে। আগের চেয়ে শব্দটা বেশ জোরালো। শব্দটা ব্যালকনির দরজা থেকে আসছে। তার ব্যালকনিতে গ্রিল নেই, তাই সে ব্যালকনির দরজা আটকে ঘুমায়। এত রাতে কোনো চোট্টর আসেনি তো, আর আসলেই বা এত জোরে জোরে বাড়ি মারছে কেন? তার মধ্যে কারো গম্ভীর গলার ক্ষীণ আওয়াজ শোনা গেল। তাকে ডাকছে কেউ, কিন্তু কে? কৌতূহল দমাতে পা দুটোকে না চাইতেও দরজার দিকে এগিয়ে নিল সে। খুব সকালে মায়ের ডাকে ঘুম ভাঙে এসে তার। ঘুম ঘুম ভাব নিয়ে অলসতা কাটাতে উঠে পড়ে সে। তবে ঘুমের রেশ এখনও কাটেনি। নিজেকে ব্যালকনির চেয়ারে বসা অবস্থায় দেখে অবাক হলো সে। নিমিষেই মনে পড়ল গতকাল রাতের ঘটনা। কালকের ঘটনাটা মনে পড়তেই সে তার সারা শরীরে কাঁপন ধরে যায়। ঘটনাটা কি আদৌ সত্যি ছিল, নাকি শুধুই স্বপ্ন? স্বপ্ন হলে তো সে ব্যালকনিতে থাকতো না। তার মানে এটা সত্যি। আবারও মায়ের ডাক কানে ভেসে আসে। উঠে গিয়ে ফ্রেশ হয়ে চলে যায় সে। তবে মাথায় রাতের ঘটনাটা ভনভন করে ঘুরছে। হলুদের রাত। জেহেরের পরিবার কমিউনিটি সেন্টারে আগেই পৌঁছে গিয়েছে। চারিদিকে হৈহুল্লোড়ে মজায় আছে। আত্মীয়, অফিস কলিগ সকলকে ইনভাইট করেছে আফজাল চৌধুরী। জেসমিন চৌধুরী আর জেবা হলুদের সব জিনিস ঠিক করতে ব্যস্ত। জিহাদ আর আফজাল চৌধুরী মেহমানদের যত্নাত্মিক ব্যস্ত। বেশ আয়োজন করেছে। চারিদিকে চোখ ধাঁধিয়ে দেওয়া ডেকোরেশন। টপ বিজনেসম্যানের বিয়ে বলে কথা। তবে এসব কিছুতেই জেহেরের ভ্রুক্ষেপ নেই। তার মন ভার হয়ে আছে। এত সব মানুষের মাঝে তার মাথা ধরে গেছে। বিশ্রাম নিতে উপরের তলায় বুকিং করা তার রুমে গিয়ে বসল। সে চিন্তা করছে তার রোজকে সকলের নজর থেকে কিভাবে বাঁচাবে। সকলের সামনে এনে রোজকে বসাবে। সকলের দৃষ্টি থাকবে তার রোজের দিকে। হলুদ ছোঁয়াতে গিয়ে তার রোজকে টাচ করবে, এই চিন্তায় তার মন ভার হয়ে আছে। সে এসব কিছুতেই চাইছিল না। ঘরোয়াভাবে বিয়ে করতে চাইছিল, যাতে তার রোজকে সকলে না দেখে। রোজকে দেখার অধিকার মাত্র তার, আর কারণ না। আর এখানে সকলে তাকে দেখবে।
এই কথাটা ভাবতে তার মাথা গরম হয়ে যায়। মুখে হাত দিয়ে কপাল থেকে ঠোঁট পর্যন্ত মুছে নেয়। চিন্তায় মাথা ধরে যাচ্ছে। তার উপর তার রুমের দরজার সামনে ঘুরঘুর করছে মেয়েরা, তাকে এক ঝলক দেখার জন্য। সকলে তার অস্বাভাবিকতা সম্পর্কে জানলেও জেহেরের সৌন্দর্য দেখার অদম্য ইচ্ছা ধামাচাপা দিতে পারে না। যতই হোক, জেহের তো সকল মেয়ের হার্ট থ্রোব। জেহেরের ইচ্ছে করছিল বাহিরে গিয়ে কারো মাথাটা ফাটিয়ে দিতে, এতে অন্তত মেয়েরা কাছে আসবে না। কিন্তু ইনশিতা আগেই বলে রেখেছে কোনো রকম গণ্ডগোল যাতে সে না করে, আর সে কারণেই এত সব কিছু মুখ বুজে সহ্য করে নিচ্ছে। অবশেষে ইনশিতারাও এসে পৌঁছালো। ইনশিতা আসতে শুনে জেহের দ্রুত গতিতে ছুটে চলে ইনশিতার কাছে, নিজেই ইনশিতার হাত ধরে ভিতরে নিয়ে আসলো। এতে সকলে অবাক হলেও কিছু বলার সাহস পেল না, ইনশিতাও না। কয়েকজন মিটিমিটি হাসছে। হলুদ ছোঁয়ানোর সময় জেহের আর ইনশিতাকে পাশাপাশি বসানো হলো। যখন জেহেরকে হলুদ ছোঁয়াতে যাবে তখন সে চোখ মুখ কুঁচকে মুখ ফিরিয়ে নিল। বিরক্তি মাখা গলায় বলো, এসব ডিসকাস্টিং জিনিস আমার মুখে লাগাবে না। এটা শোনার পর ইনশিতা অগোচরে জেহেরের হাত চেপে চোখ রাঙানি দিল। ফিসফিসিয়ে বলো, আপনি কিন্তু কথা দিয়েছেন আমায় সকল নিয়ম মেনে চলবেন, তাই বলে সকলে আমার গাল কপাল ছোবে? নেভার। আই জাস্ট হেট দিস। ঘৃণা করলেও কিছু করার নেই, আপনি চুপচাপ বসে থাকুন। হুস, আর একটা কথাও না। জেহের মুখ গম্ভীর রেখে বসে থাকলো। জেসমিন চৌধুরী এসব দেখে হাসলেন। পাশে দাঁড়িয়ে থাকা আফজালকে বলেন, আমি বলেছিলাম না ইনশিতাই আমাদের জেহেরকে ঠিক করতে পারবেন। দেখো কি সুন্দর ইনশিতার সব কথা মানছে জেহের। আফজাল চৌধুরীও সায় জানালেন তাতে। আল্লাহর কাছে লাখ শুকরিয়া আদায় করলেন ইনশিতাকে জেহেরের ভাগ্য জোটানোর জন্য। ইনশিতাকে হলুদ ছোঁয়ানোর সময় জেহের এক অকল্পনীয় কাজ করে বসলো। সে নিজেই হলুদ নিয়ে সবার আগে ইনশিতার গালে ছুঁয়ে দিল। ইনশিতার তখন লজ্জায় মরিমরি অবস্থা। চারদিকে ক্যামেরা, মানুষজনের চোখ তখন তাদের দিকে। এর মাঝে জেহেরের এই কাজে ইনশিতা পারে না দৌড়ে পৃথিবীর বাইরে চলে যেতে। ইনশিতাকে যখন সকলে হলুদ হবে তখন জেহের একদম ঘুরে বসেছিল ইনশিতার দিকে। জেহেরের এমন কাজে সকলেই হাসে। ইনশিতার জান যায় তখন, কেমন বেহায়ের মতো তার দিকে ফিরে আছে। তবে জেহের কাউকে পরোয়া করে না। সে যারা যারা হলুদ দেয় তাদের সকলের আঙুলের দিকে তীক্ষ্ণ নজরে তাকিয়ে থাকে। ইনশিতার গালে মাত্র একটা আঙুল দিয়ে হলুদ ছোঁয়ানোর আদেশ দেয় সে। শুধুমাত্র একবার করে এক আঙুল দিয়ে যাতে হলুদ ছোঁয়ায় সেটাই লক্ষ্য রাখছে জেহের। তবে ইনশিতার বাবা ছাড়া আর কোনো পুরুষেরই ইনশিতাকে হলুদ ছোঁয়াতে দেয় না সে, এমনকি ছোট বাচ্চাদেরকেও না। সকলের আঙুল ইনশিতার গালে লাগলেই জেহের ভেতরে ভেতরে রাগে ফেটে যায়, যার কারণে তার মুখমণ্ডল পুরো লাল হয়ে আছে, তবুও কিছু বলছে না। হলুদ পর্ব শেষ হলে ইনশিতা একটা রুমে চলে যায়। নয়নিকা ইনশিতার সাথেই রুমে ঢুকে। নয়নিকাকে রেগে যেতে দেখে ইনশিতা জিজ্ঞেস করে, কি রে, তুই এমন রেগে আছিস কেন? কেউ কিছু বলছে নাকি? নয়নিকার আগে ফেটে পড়ে, তোর ওই বালের জেহেরের জন্য আমার সব ইচ্ছে শেষ হয়ে গেছে। শালার বাচ্চা, শালায় এমন কেন? আমার তোর বিয়ে নিয়ে অনেক ইচ্ছা ছিল। ভাবছিলাম হলুদের সময় তোর পুরো চেহারা মেখে হলুদ লাগামো, তোরে নিয়ে ডান্স দেবো, কিন্তু তোর ওই পেয়ারের স্বামী তো এসব কিছুই করতে দিতেছিল না। তোরে এক আঙুল দিয়ে হলুদ ছোঁয়াইতে হয়েছে, তাও আবার একবার এক গালে দিতে বলছে। নাচ গানে তোরে যাইতে দেয় নাই, এইটা কোনো কথা? কি বালের একটা স্বামী পাইছস তুই? উফ, গালি দিস না তো। আমি আর কি করব, এমনি যেটুকু করছে সেটা অনেক কষ্টে রাজি করাইছি। আমারও তো অনেক ইচ্ছে ছিল নিজের হলুদে সেই নাচবো, সকলরেও হলুদে মাখাইয়ে দেব, কিন্তু এসব আর হলোই বা কই। ইনশিতা দীর্ঘশ্বাস পেল। যেথায় মিশে আছে দুঃখ, অবসাদ আর কষ্ট। নয়নিকা ফোঁস করে নিঃশ্বাস চালো। দেখিস ওই জেহের তোর জীবনটারে জাহান্নাম বানাই দেব, হলফ করে বলতে পারি। ইনশিতার চোখ মুহূর্তে ছলছল হয়ে গেছে। নয়নিকা তা দেখে দমে গেল, আশ্বস্ত করতে বলল, আরে এমন সিরিয়াসলি নেস কেন? এগুলো কিছু হবে না, আমি তো দুষ্টুমি করলাম। ইনশিতা চোখের পানি মুছে বিষাদের হাসি হাসলো। এটা একদম সত্যি, বাবাও বলেছে এই কথাটা, যে আসলেই জাহান্নাম বানিয়ে দেবে আমার জীবনটা। এটা আমি নিজেও জানি, কিন্তু কিছুই করার নেই আর। ও হুমকি দিয়েছে আমার বাবাকে, আমার সাথে বিয়ে না দিলে জেহের বাবাকে মেরে ফেলবে বলেছে। নয়নিকা বিস্ফোরিত চোখে তাকালো। কি বলছিস? হ্যাঁ, সত্যিই এটা বলেছে। তাদের কথাবার্তার মাঝে দরজায় কড়া নাড়ার শব্দ আসলো। ইনশিতা গিয়ে দরজা খুলতেই ওর দুঃসম্পর্কের কিছু কাজিন ঘরে ঢুকলো। তাদের সাথে খোশ গল্পে মেতে উঠল সে।
এক কাজিনের ছোট্ট একটা মেয়ে আছে, তোয়া নাম, 2.5 বছরের। মেয়েটি এত কিউট, গুলোমুলো। ঈশিতার খুব ভালো লাগে। কিছুক্ষণের মধ্যেই তোয়া আর ঈশিতার মতো ভাব জমে গেল। তোয়ার আধো আধো গলার কথা বলা শুনে ঈশিতা হাসতে হাসতে গড়িয়ে পড়ে। তোয়া ঈশিতার গলা জড়িয়ে বলে, তুমি অনেক তুন্দল। ঈশিতা হেসে নিজেও ওর মতো করে বলে, থত্তি থত্তি, আমার থেকেও তুন্দল। ঈশিতা আলতো হাতে গাল টেনে ধরল, আদুরি গলায় বলল, ওলে আমার গুলুমুলু রে, বলে সারা মুখে চুমো দিতে লাগলো। তার দেখা দেখি তোয়াও নিজের ছোট ছোট হাতে ঈশিতার মুখ ধরে চুমো দিতে লাগলো। বলতে গেলে লালায় ভরিয়ে দিচ্ছিল মুখটা। তবুও কিচ্ছু বলল না ঈশিতা, উল্টো হাসতে লাগলো। এই দৃশ্য দেখে সবাই হাসলেও অদূরে কেউ একজন ঘাড় কাত করে রাগে পুষছে। সেটার কেউ নয়, জেহের। সে মাত্রই এসেছিল ঈশিতার কাছে, আর এসেই দেখলো যেখানে সে বাচ্চাদেরকে দূরে রেখেছিল হলুদের সময়, সেখানে একটা বাচ্চা তাকে চুমু খাচ্ছে। জেহের গিয়ে প্রথমে সবাইকে বলল চলে যেতে। রাগী কণ্ঠের আওয়াজে সকলে সুরসুর করে চলে গেল, একমাত্র নয়নিকা আর তোয়া বাদে। জেহের একবার শান্ত দৃষ্টিতে চেয়ে রইল নয়নিকার দিকে। সেই দৃষ্টি দেখে নয়নিকা এক দৌড়ে রুমের বাইরে। জেহের এবার রোজের কোলে থাকা তোয়ার দিকে তাকালো। তোয়া ঈশিতার গাড়ে মাথা দিয়ে চুল নিয়ে খেলছে। জেহের হালকা হেসে তোয়ার হাত ধরল। আপনাকে কি কোলে করে দিয়ে আসতে হবে ম্যাডাম? ঈশিতা নিজেই বলল, ও কোথাও যাবে না, এখন আমার সাথেই থাকবে। জেহের একবার ঈশিতার দিকে তাকালো। এখনো গায়ে হলুদের সাজে রয়েছে সে। জেহের ভালো করে উপর থেকে নিচে একবার চোখ বুলালো। তা দেখে ঈশিতা বিব্রত বোধ করল। বিব্রত পরিস্থিতি থেকে রক্ষা পেতে জেহেরের কোলে তোয়াকে দিয়ে দিল ঈশিতা। আমি গিয়ে চেঞ্জ করে আসছি, আপনি ওকে একটু রাখুন, বলে দ্রুত জামাকাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। জেহের ঈশিতার যাওয়ার পানে একবার তাকিয়ে তোয়ার দিকে তাকালো, বলল, তোমার নাম কি বেবি? তোয়া চোখ মুখ কুচকে আছে, বোধহয় অচেনা কারো কোলে উঠতে ভালো লাগে না তার। উত্তর না দিয়ে বলো, আমি ওই আন্টির কাছে দাবো। ওই আন্টি তো এখন ব্যস্ত আছে বাবু, আমি তোমার আঙ্কেল, আঙ্কেলের কাছে থাকতে প্রবলেম কোথায়? বলেই তোয়ার গালে আস্তে চিমটি দিল। এরকম কথা বলতে বলতে জেহের তোয়ার গালে আরও একটা চিমটি কাটলো, তাও আস্তে। তারপর শেষবার খুব জোরে চিমটি দিয়ে ফেলল। ইচ্ছে করেই দিয়েছে জেহের। মেয়েটা তখন তার রোজকে চুমো দেওয়ার ফল এটা। কিন্তু এই জেহেরকে কে বুঝাবে যে বাচ্চারা কিছুই জেনে বুঝে করে না, তারা যা করে সব অনুকরণ। তবে জেহের সেগুলো বুঝতে চায় না, বুঝবেই বা কিভাবে? পাগলেরা কি অত কিছু বোঝে নাকি? চোখ মুখ লাল হয়ে গেছে জেহেরের। ইচ্ছে করছে মেয়েটিকে ছুঁড়ে কয়েকটা আচার দেয়, সেটা না পেরেই চিমটি দিল অনেক। ব্যথা পেয়ে তোয়া কেঁদে উঠল। হাসলো জেহের, শাস্তি দিতে পারায় তৃপ্তির হাসি। ঈশিতা ওয়াশরুম থেকে বের হয়ে দেখলো ঘরে জেহের আর তোয়া নেই, ব্যালকনিতেও নেই। চিন্তা হতে লাগলো ঈশিতার, কোথায় গেল হঠাৎ? তখনই জেহের তোয়াকে কোলে নিয়ে রুমে ঢুকলো। ঈশিতা দেখল তোয়ার হাতে বড় চকলেট, অথচ চোখ মুখ দেখে মনে হয় কেঁদেছে অনেক। জেহের হাসি হাসি মুখ করে ঈশিতার দিকে আগালো। ঈশিতার কাছে আসতেই তোয়া ঈশিতার কোলে ঝাঁপিয়ে পড়ল। ঈশিতা বলল, তোয়া কেঁদেছে কেন? জেহের অপ্রস্তুত হয়ে পড়ল। সে তো তোয়ার মুখ ধুয়ে এনেছিল। তাও ঈশিতা বুঝে গেল। আমতা আমতা করেই বলল, আসলে বাচ্চাটা কেঁদেছিল চকলেট খাওয়ার জন্য, তাই নিচে নিয়ে গিয়েছিলাম চকলেট কিনে দিতে। ওহ। জেহেরের ফোন আসায় সে ব্যালকনিতে চলে গেল। ঈশিতাও তোয়াকে নিয়ে বেডে বসল। ঈশিতা খেয়াল করল তোয়ার দুই গাল অসম্ভব রকমের লাল হয়ে আছে। একই তোয়া, তোমার গাল লাল হয়ে আছে কেন? তোয়া তখন চকলেট খেতে ব্যস্ত। কাদার পর জেহের চকলেট কিনে দিয়েছিল যাতে আর কান্না না করে। বাচ্চা মানুষ চকলেট পেয়ে কান্না থামিয়ে দিয়েছিল। তোয়া আধো আধো গলায় বলল, আঙ্কেল তিমতি দিতে আমালে। কেন? তোয়া ফ্যালফ্যাল চোখে তাকিয়ে রইল। হয়তো উত্তর খুঁজছে। সে তো নিজেই জানে না কেন সে জেহেরের ক্রোধের শিকার হয়েছিল। ঈশিতা ভাবল, আদর করে চিমটি দিলে কখনো এমন লাল হওয়ার কথা না। আর নখের আজ কিছুটা বোঝা যাচ্ছে। জেহের তো কখনো কাউকে কারণ ছাড়া কষ্ট দেয় না। নয়নিকা আর রাফিদকে টাচ করার জন্য শাস্তি দিয়েছে। তাহলে এই বাচ্চাটিকে? আর জেহের বাচ্চাদেরকেও ঈশিতার কাছে আসতে দেয় না। ঈশিতা ভাবতে লাগলো তোয়ার উপর কেন রাগল জেহের। এটা যে জেহেরের ইচ্ছাকৃত কাজ সেটা সে ভালো করেই বুঝল। জেহের ব্যালকনি থেকে এসে একদম ঈশিতার কাছে চলে আসে। ঈশিতার গলায় ঠোঁটে পানি ছিটে। তা দেখে জেহেরের নেশা ধরে গেল। জেহের পেছনে এক হাত নিয়ে ঈশিতাকে দাঁড় করিয়ে কোমর চেপে নিজের সাথে মিশিয়ে নিল। ঠোঁটে হাত দিতে যাবে তখন ঈশিতা কঠোর স্বরে বলল, আপনি তোয়াকে চিমটি কেটেছেন কেন? বাচ্চাটির কি অপরাধ ছিল? জেহেরের মেজাজ গরম হয়ে গেল।
একে তো রোমান্টিক মুড নষ্ট করাই, আর দ্বিতীয়ত কোথাকার কোন বাচ্চার জন্য তার কাছ থেকে কৈফিয়ত চাওয়ায়। তবুও শান্ত স্বরে বলল, ওটা জাস্ট আদর করে চিমটি কেটেছি। কোনটায় আদর মেশানো আর কোনটায় রাগ মেশানো সেটা আমাকে বোঝাতে আসবেন না। ইনশিতার কাট কাট জবাব। আমি বললাম তো। ইনশিতা চেঁচিয়ে বলল, জবাব দিন শুধু। আপনি ওর উপর রেগেই এমন করেছেন তাই না? জেহের ঘাড় কাত করল, চোখে অগ্নি বর্ষণ হচ্ছে যেন। বাঁকা হেসে ইনশিতাকে ঘুরিয়ে ইনশিতার কাঁধে থুতনি রাখল। ইনশিতা ছাড়ানোর চেষ্টা করতেই আর জোরে চেপে ধরল। ইনশিতার কাঁধে মাথা হেলিয়ে শান্ত স্বরে বলে, এই জন্যই তোমাকে এত এত ভালোবাসি। কি সুন্দর ধরে ফেললে। তোমার ব্রেইন ভালো বলতে হয়। সবকিছু বুঝে যাও, কিন্তু রোজ সবসময় এত বেশি বোঝা ভালো না। কিছু কিছু সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে চুপ থাকতে হয়। কিন্তু তুমি তো তুমি। একদম ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলবেন না। ওকে ওকে, রাগ করে না শোনা। আমি এই বাচ্চাটার উপর কেন রেগে আছি জানো? কজ শি কিস ইউ। আর আমি ছাড়া তোমাকে কিস তো দূরে থাক, আমার অনুমতি ছাড়া টাচ করলেই হাত বুড়িয়ে দেব। ইনশিতা বিস্মিত হয়ে রাগী গলায় বলল, ও একটা বাচ্চা জেহের। একটা বাচ্চার উপর এমন আচরণ অন্তত আপনার থেকে প্রত্যাশা করিনি। বাচ্চারা তো কত কিছুই করে। আর ওরা তো আর জেনে বুঝে কিছুই করেন না তাই না? আপনার বোঝা উচিত ছিল। জেহের ইনশিতাকে নিজের দিকে ফিরিয়ে ধরল। চোয়াল শক্ত করে কঠিন গলায় বলল, সে বাচ্চা হোক আর যাই হোক, তোমাকে কেউ টাচ করলেই আমার খুব রাগ লাগে। ইনশিতা বিড়বিড় করে বলল, আপনার মতো ম্যাড আমি আমার জীবনে প্রথম দেখছি। তাও আবার সে আমার পোড়া কপালেই জুটল। জেহের ইনশিতাকে ছেড়ে বিছানায় খেলতে থাকা তোয়াকে কোলে উঠিয়ে নিল। ইনশিতা তোয়াকে নিজের কোলে নেওয়ার জন্য জোরাজুরি করতে করতে বলল, ওকে নিয়ে আবার কোথায় যাচ্ছেন? আপনার উপর বিশ্বাস নেই? দিন ওকে। জেহের ইনশিতার ঠোঁটে আঙুল চেপে বলল, আমার আর তোমার মাঝে কোনো থার্ড পারসন আমি অ্যালাউ করব না। বাচ্চাটাকে বাহিরে রেখে আসছি। তারপর তোয়ার দিকে তাকিয়ে বলল, আর কোনোদিন যাতে তোমাকে এই আন্টির আশেপাশে না দেখি বাবু, না হলে খারাপ কিছু হয়ে যাবে। কেমন? তোয়া কি আর এসব বুঝে? সে তো খেলনা নিয়ে খেলতে ব্যস্ত। বাহিরে রেখে আসতে হবে না, আমি ওর আম্মুকে আসতে বলছি। তোয়া চলে যাওয়ার পর জেহের দরজা বন্ধ করে দেয়। তা দেখে ভয় পেয়ে যায় ইনশিতা। কিছু করবেন না তো। যতই সাহসী দেখায় না কেন শেষে তো সে একজন মেয়ে। আর পুরুষের শক্তির সাথে সে তো কখনো পেরে উঠবে না। জেহের ইনশিতাকে আচমকা কোলে তুলে নেয়। ইনশিতা হতবাক হলেও পরে চেঁচামেচি করে নামানোর জন্য। জেহের কড়া চোখে তাকিয়ে বলে, ডোন্ট শাউট রোজ। তবুও চেঁচামেচি থামায় না ইনশিতা। বারান্দায় গিয়ে জেহের একটা চেয়ারে বসে ইনশিতাকে নিজের কোলে বসিয়ে দেয়। জেহেরের থেকে ছাড়া পাওয়ার জন্য সে মুচোরামুচি করা শুরু করে দেয়। জেহের হিসাহিসিয়ে বলে, আমার থেকে ছাড়া পাওয়ার চেষ্টা এ জীবনেও করবে না। এটা তোমাকে আগেও বলেছি। সব সময় আমার থেকে দূরে থাকার চিন্তা। না, শুনে রাখো, যতই উড়োউড়ি করো না কেন, শেষ পর্যন্ত তো এই জেহেরের ভালোবাসার খাঁচাই বন্দি হতে হবে। জেহেরের এমন কণ্ঠ শুনে কেঁপে উঠে ইনশিতা। এত কাছে জেহের যে তার নিঃশ্বাস ইনশিতার পুরো শরীরে ছড়িয়ে পড়ছে। চোখ বন্ধ করে আছে সে। জেহের হুট করে ইনশিতার গলার ওড়না টান মেরে নিয়ে নেয়। চমকে গিয়ে নিজের দুহাত দিয়ে আড়াআড়িভাবে গলায় চেপে ধরে ইনশিতা। কাঁপা কাঁপা কণ্ঠে বলে, আমি আপনাকে আগেও বলেছি আমার এসব ভালো লাগে না। ও ওড়নাটা দিন বলছি। জেহের ওড়নাটা নিজের এক হাতে পেঁচিয়ে রাখে। চোখে তার মাদক চাহনি, যা ইনশিতার গলায় আবদ্ধ। নেশা জাগানিয়া কণ্ঠে বলে, এত ভয় পাও কেন হু? আমি তো তোমার স্বামী তাই না? এখনো হননি। হবু স্বামী, হোয়াটেভার। স্বামী না হয়েও তোমার ওপর অধিকার ফলাতে পারি আমি। দেখাবো নাকি? না না না। জেহের উচ্চকণ্ঠে হেসে উঠল, হাসি থামিয়ে বলে, তোমার ওই গলার তিলটা আজকে অনেক বড় ভুল করেছে। একদম বেহায়ার মতো সবাইকে দেখিয়েছে নিজেকে। তার শাস্তি তো পেতেই হবে। জেহেরের কথায় রাগের আভাস পায় ইনশিতা। তোতলিয়ে বল, মানে? গলার তিলটা সবাইকে দেখানোর প্রয়োজন ছিল। ঢেকে রাখলেন না কেন? ইনশিতা হতভম্ব হয়ে তাকিয়ে আছে। কি বলবে বুঝতে পারছে না। জেহের গলার তিলে হাত বুলাতে বুলাতে বলল, গেট রেডি ফর পানিশমেন্ট। বলেই একদম তিল বরাবর চুমু খেতে লাগল। ইনশিতা এখনো হতভম্ব। হতভম্ব ভাব কাটতেই জেহেরকে ঠেলে সরিয়ে দিতে লাগল। জেহের প্লিজ, ছাড়ুন আমায়। জেহেরের কর্ণকুহরে কিছুই ঢুকছে না। সে গলায় চুমু দিতে দিতে পুরো গলা ভিজিয়ে দিল। ইনশিতা না পেরে জেহেরের চুল শক্ত করে টেনে ধরে সরানোর চেষ্টা করে। কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। ইনশিতা শক্ত হয়ে চোখ খিচে রইল। কিছুক্ষণ বাদে ইনশিতা সূক্ষ্ম আওয়াজে কুকিয়ে উঠল। জেহের চুমুর পাশাপাশি কামড়ও দিচ্ছে।
খুব জোরেও না, আবার আস্তেও না। জেহেরের হাত পেটে চলে গিয়েছে। জামার উপর দিয়েই হাত বিচরণ করছে। জেহের যখনই জামাটা উঠিয়ে নিবে তখন ইনশিতা হুট করে হাতে জোরে খামুচি বসিয়ে দিল। জেহের ব্যথাটোর আওয়াজ তুলে গলা থেকে মুখ উঠাল। ইনশিতা ভেবেছিল জেহের হয়তো এখন তাকে আবার কোনো পানিশমেন্ট দিবে, কিন্তু তা না করে জেহের ইনশিতার হাতের দিকে তাকিয়ে হাতেই চুমু খেতে লাগলো। ইনশিতা আশেপাশে তাকিয়ে পাশের টবটা হাতে নিয়ে জোরে আছড়ে ফেলে ফ্লোরে। হঠাৎ এমন আওয়াজে জেহের চমকে গিয়ে রাগান্বিত দৃষ্টিতে ইনশিতার দিকে তাকায়। ইনশিতা জেহেরের কোল থেকে উঠে দাঁড়ায়। জেহের নিজে উঠে ইনশিতার দিকে এগোয়। আবারও ইনশিতাকে ধরবে তার আগেই জানালা বরাবর ঢিল ছুঁড়ে কেউ একদম জেহেরের কানের কাছ দিয়ে ঢিল দেওয়া হয়েছে, যেন জেহেরকে সাবধান করে দিচ্ছে ইনশিতার কাছে না যাওয়ার। জেহের একবার নিচে চোখ বুলায়, দেখে কেউ নেই, তবে সে বুঝে গেছে কেউ একজন ইচ্ছে করে এমন করেছে। তীক্ষ্ণ নজরে একবার তাকিয়ে রোজকে নিয়ে রুমে চলে গেল। রুম থেকে বেরিয়ে যাওয়ার সময় রোজের কপালে চুমু দিয়ে বলল, কালকের পর তুমি পুরোটাই আমার হয়ে যাবে, তখন কি করে আটকাবে? হু বলেই বাঁকা হেসে চোখ মেরে চলে গেল। আর ইনশিতা হা করে তাকিয়ে রইল।